ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার শিলিগুড়িতে এসে পৌঁছেছেন। তিনি পৌঁছেই এসএসবি এবং বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটি জরুরি বৈঠক করেন। লক্ষ্য চিকেন স্নেককে সুরক্ষিত করা। যে চিকেন স্নেকের দূরত্ব 22 কিলোমিটার মাত্র, অর্থাৎ বাংলাদেশ এবং নেপালের মাঝখানে যে সরু অংশটি রয়েছে, যেখান দিয়ে স্থলপথে সমস্ত রেল যোগাযোগ এবং সড়ক যোগাযোগ রয়েছে ভারতবর্ষের 8টি রাজ্যের সঙ্গে, যে রাজ্যগুলিকে 7 সিস্টার্স এবং 1 ব্রাদার বলে। 1 ব্রাদার হলো সিকিম, আর বাকি অসম থেকে শুরু করে অসম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এই স্টেটগুলিকে নিয়ে 7 সিস্টার্স রয়েছে, যেগুলি নিয়ে বহুদিন আগে থেকেই বাংলাদেশ হুমকি দিয়ে চলেছে। অর্থাৎ শেখ হাসিনা সরকারের 5ই আগস্ট 2024 সালে পতনের পর বাংলাদেশের সমস্ত মৌলবাদী শক্তি এবং সে দেশের জামায়াতি নেতারা রীতিমতো 7 সিস্টার্সকে নেয়ার লক্ষ্যে হুমকি দিচ্ছিলেন। সেই সঙ্গে মোহাম্মদ ডক্টর ইউনূস চীন দেশে গিয়ে বঙ্গোপসাগরের অভিভাবক বাংলাদেশ বলে অভিহিত করে এসেছেন। এরপর থেকেই টনক নড়ে ভারতবর্ষের। ইতিমধ্যেই ভারতবর্ষের গোয়েন্দা সংস্থার কর্তারা কেন্দ্রীয় সরকারকে সতর্ক করেন। লক্ষ্য ভারতের 7 সিস্টার্সকে সুরক্ষিত রাখা এবং 1 ব্রাদার অর্থাৎ সিকিমকে সুরক্ষার মোড়কে মুড়ে দেওয়া। ইতিমধ্যেই ভারত সরকার 3টি রেল লাইনকে সংযুক্ত করার জন্য মঞ্জুর করেছে, যেগুলোর মধ্যে রয়েছে আন্ডারগ্রাউন্ড রেলপথ, অর্থাৎ মাটির তলা দিয়ে রেলপথ যাবে। কোনো কারণে যদি বিদেশি শক্তি এই অঞ্চলটিকে নষ্ট করে দেয়, অর্থাৎ সড়ক যোগাযোগ ধ্বংস করে দেয়, তখন রেলপথে ভারতের সমগ্র অংশ থেকে সমস্ত যোগাযোগ ব্যবস্থা, সেনা এবং সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থাকে সুরক্ষিত রাখা হবে। সেই কারণে আন্ডারগ্রাউন্ড রেলপথ করা হচ্ছে, যেগুলো বাংকার বাস্টার বোমা দিয়েও ধ্বংস করা যাবে না, এমনটাই শোনা যাচ্ছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সুরক্ষার স্বার্থে এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়েও বৈঠক করেছেন। লক্ষ্য হলো আগামী দিনে ভারতের সীমান্তকে সুরক্ষিত রাখা। একটা জিনিস মনে রাখতে হবে যে গত 9 মে রাজ্যে পালাবদলের পর নতুন সরকার যখন কাজে যোগদান করে, অর্থাৎ শপথ গ্রহণ অনুষ্ঠানের 1.5 ঘন্টার মধ্যেই তিনি বিএসএফের ডিআইজির সঙ্গে বৈঠক করেন এবং বিএসএফের ডিজির সঙ্গেও কথা বলেন। তিনি শতাধিক একরের বেশি জমি বিএসএফকে দিয়ে দিয়েছেন। লক্ষ্য হলো যে সমস্ত সীমান্তগুলি অরক্ষিত ছিল, সেই অরক্ষিত সীমান্তগুলিকে দ্রুত সিল করার জন্য ব্যবস্থার নির্দেশ দেয়। ইতিমধ্যেই বাংলাদেশের বেশ কিছু মানুষ, যেখান দিয়ে তারা চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল, তারা বলতে শুরু করেছে, না, ভারত সরকার এই কাজ করতে পারবে না। এরপরই ভারত সরকারের চোয়াল আরও শক্ত হয়, তারা এই কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়। আগামী কিছুদিনের মধ্যেই বিভিন্ন অরক্ষিত সীমান্তগুলিকে কাঁটাতারের বেড়া দিয়ে সুরক্ষিত রাখা হবে এবং কিছু কিছু জায়গায় সেন্সর লাগানো হবে, একটা পাখিও যেন গলতে না পারে। সেই ক্ষেত্রে বাংলাদেশের বা বহিঃশক্তি যেন কোনো দিক থেকেই ভারতের পশ্চিমবাংলা দিয়ে আক্রমণ শানাতে না পারে, সেই বিষয়টি দেখা হবে। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন সেনা কর্তৃপক্ষ অথবা বিভিন্ন রাজনৈতিক দলগুলি যে কথাই সরকারকে পরামর্শ দিক না কেন, মানুষ কিন্তু উদ্গ্রীব হয়ে আছেন যেন ইনফিল্ট্রেশন না হতে পারে, অর্থাৎ ঘুষপেটিয়া যাদের বলা হচ্ছে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা, তারা যেন না ঢুকতে পারে। একটা জিনিস মনে রাখতে হবে, 2002 সালকে টার্গেট করে যে সমস্ত বাংলাদেশিদের চিহ্নিত করা হচ্ছে, যারা 2002 সালে পরে এসে আধার কার্ড, ভোটার কার্ড করে নিয়েছে, তাদের বাবা মায়েদের যদি ভোটার কার্ডের নাম না থাকে, সেই ক্ষেত্রে তাদেরকে ডিলিট করে দেওয়া হচ্ছে। পরবর্তীতে যে সমস্ত
তথ্য যদি প্রয়োজনীয় তথ্য না দিতে পারে সেই ক্ষেত্রে কিন্তু তারা আর ঢুকতে পারবে না। তারা যেমন অন্নপূর্ণা যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাবে না, আগামী দিনে তারা চাকরি বাকরির সুবিধা থেকেও যেমন বঞ্চিত হবে, ঠিক তেমনি রেশন কার্ড বা রেশনের সামগ্রী প্রাপ্তি থেকেও তাদের আর সুযোগ থাকবে না। ভারত সরকার যেভাবে আধারের সঙ্গে ব্যাংক লিঙ্ক করে দিয়েছে, গ্যাস কানেকশনের সঙ্গে ব্যাংক লিঙ্ক করেছে, এবং আধার কার্ড তৈরি করতে গেলে ফিঙ্গারপ্রিন্ট যেমন লাগে ঠিক তেমনি চোখের মণি থেকে যে সমস্ত ছবি তুলে নেওয়া হচ্ছে, কোনোভাবেই কোনো বাংলাদেশি নাগরিকরা কিছুতেই ছাড় পাবে না। তাই ভারত সরকার তাদেরকে সসম্মানে চলে যেতে বলছে তাদের নিজেদের দেশে, পরবর্তীতে তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। বাংলাদেশও চাইবে না যে কোনো ভারতীয় তাদের দেশে থাকুক, পাকিস্তানও চাইবে না। সবচাইতে উদ্বেগের বিষয়, তুরস্কের পণ্যবাহী বা ভারী অস্ত্রশস্ত্র কামানবাহী বড় বিমানগুলিকে পাকিস্তানে নামানো হচ্ছে, সেখান থেকে তারা অত্যাধুনিক অস্ত্র পাচ্ছে, ড্রোন সহ বিভিন্ন যন্ত্রাংশ দেওয়া হচ্ছে। ভারত সরকারও বসে নেই, ভারত সরকারের প্রত্যেকটি গোয়েন্দা সংস্থা এই সমস্ত স্যাটেলাইট ইমেজ সংগ্রহ করে তারাও বিভিন্ন ড্রোন এবং ভারী কামান, যন্ত্রাংশ, যুদ্ধাস্ত্র তৈরি করে যেমন চলেছে, ঠিক তেমনি বিভিন্ন দেশ থেকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য উন্নত মানের অস্ত্রশস্ত্রও তারা মজুত করেছে। তবে প্রশ্ন হলো, ভারতবর্ষে আক্রমণ করার আগে ভারতবর্ষের অভ্যন্তরে যে সমস্ত বাংলাদেশি নাগরিকরা রয়েছে তাদের মধ্যে যে সে দেশের উগ্রপন্থীরা নেই সে কথা কেউ হলফ করে বলতে পারে না। তাই এই সমস্ত উগ্রপন্থীদের শনাক্ত করুন এবং বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করুন, অন্যথায় ভারতীয়রা কেউই আর নিরাপদ নয়। নমস্কার।